মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল। বেশ সহজভাবেই কথাটা বলল মৃন্ময়। এরপর বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল। নীরবতা কাটিয়ে তুলল মৃন্ময়, বলল, চুপ করে আছেন যে? প্রিয়া এতক্ষণ অন্যদিকে মুখ করে বসেছিল, এবার মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, কি বলবো? আপনার অদ্ভুত লাগছে না? বুঝতে পারছি না। দেখেন, আমি জানি আপনার খারাপ লাগছে, আর খারাপ লাগাটাও অস্বাভাবিক কিছু নয়। কয়েকদিন পরে আপনার আমার বিয়ে, সেখানে আপনি এখন শুনছেন হবু বরের অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। আমি চাইলে হয়তো লুকাতে পারতাম, কিন্তু লুকাইনি, কারণ আমি চাইনি আপনায় মিথ্যা বলে ঠকাতে। প্রিয়া বেশ কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলো। আসলেই তো, কিন্তু আমার খারাপ লাগছে না কেন? আবার ভালোও লাগছে না। অন্য কোনো সময় হলে হয়তো দেখা যেত আমার মৃন্ময়কে ওয়াশিং মেশিনে ধুয়ে দিতাম, কিন্তু এখন আমার কোনো অনুভূতিই হচ্ছে না। আমার কি বলা উচিত আমি সেটাও বুঝতে পারছি না। মৃন্ময় বলল, অনেক ভালোবাসতাম মেয়েটাকে। ওর নাম ছিল রিমি। আমার একের জুনিয়র ছিল। কোন এক বৃষ্টির সময় দেখে ভালো লেগে যায়, এরপর প্রণয়, তারপর ভালোবাসা, এরপর এক সময় ফিজিক্যালি জড়িয়ে যায় দুজনে। আমি ওকে কোনো জোর করিনি, দুজনের ইচ্ছাতেই হয়েছিল। মৃন্ময়ের কথাগুলো শুনে বেশ অস্বস্তি হচ্ছিল প্রিয়ার, তাই প্রসঙ্গটা পাল্টে বলল, আমার খুব খারাপ লাগছে। আপনার আর কিছু বলার না থাকলে আমি বাড়িতে যেতাম। খুব বেশি খারাপ লাগছে? ওই একটু আর কি। চলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেই। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। বেশ, তবে আমার বলা কথাগুলোর উত্তর আমি এখনই চাচ্ছি না। আপনি আগে সময় নিয়ে ভাবুন, তারপর উত্তর দিন। যদি সবকিছু জেনেও মনে হয় বিয়ে করার জন্য আমি আপনার জন্য পারফেক্ট, তাহলে বিয়েটা হবে। আর যদি মেনে নিতে না পারেন, তাহলে জোর করে বিয়ে করব না। প্রিয়া কিছু বলল না, উল্টো পথে হাঁটা শুরু করলো। বেশ অস্বস্তি লাগছে, কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। মৃন্ময় বড়লোক বাবার ছেলে, বাড়িতে বাবা মা আর মৃন্ময় থাকে। বড় দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে। প্রিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাড়িতে মা, দুই ভাই ভাবি আর প্রিয়া থাকে। বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে। প্রিয়া সবার ছোট। মৃন্ময়ের বাবার বড় বিজনেস আছে, সেটা দেখাশোনা করে মৃন্ময়। আর প্রিয়া অনার্স প্রথম বর্ষে পড়ে, প্লাস একটা স্কুলে জব করে। বাসায় যেতেই মায়ের সাথে দেখা হয় প্রিয়ার। তিনি প্রিয়ার গালে হাত রেখে চুমু দিয়ে বলল, কেমন দেখলি ছেলেটাকে? ভালো। পছন্দ হয়েছে তোর? তোমাদের পছন্দই আমার পছন্দ। প্রিয়া রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। হাজার চেষ্টা করেও ঘুম আসছে না। ঘুমও এখন স্বার্থপর হয়ে গিয়েছে। যে ঘুম আগে প্রিয়ার পিছুই ছাড়তো না, সেই ঘুম এখন প্রিয়াকে ধরাই দেয় না। সবই সময়ের বিবর্তন। প্রিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর উঠে টেবিল থেকে হুমায়ুন আহমেদের আজ হিমুর বিয়ে বইটা নিল। বেশ কয়েকবার পড়ার পরেও ইন্টারেস্ট কমে না। হিমুর চরিত্রটা এখানে সত্যিই মুগ্ধকর। বই পড়তে পড়তে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে খেয়ালই করেনি। মাগরিবের আজান শেষ হতেই প্রিয়া অজু করে নামাজ পড়ে নেয়। এরপর আবার বিছানায় গিয়ে পা গুটিয়ে বসে থাকে। মনটা আনচান করছে। কেন করছে এমন বোধগম্য হয় না প্রিয়ার। ফোনের রিংটোনের ধ্যান ভাঙে। নাম্বারটা সেভ করা নয়, কিন্তু পরিচিত মৃন্ময়ের নাম্বার। কলটা কেটে যায়। দ্বিতীয়বার রিং হতেই প্রিয়া রিসিভ করে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি করছেন? বসে আছি, আপনি?
এই তো ব্যালকনিতে। ও, হুম। এরপর আবারও নীরবতা। মৃন্ময় কফির কাপে চুমুক দিয়ে বলল, আপনি কি এরকমই? কিরকম? কেমন যেন চুপচাপ। কি জানি। আপনি জানেন না? না। নিজে কেমন সেটা নিজে জানেন না? না। অদ্ভুত তো। হয়তো নিজেকে এতদিন ভুল জানতাম আর ভুল চিনতাম, তাই এখন সঠিক কোনটা জানি না। ঠিক বুঝলাম না। কিছু না। ওকে, আচ্ছা, কিছু ভাবলেন? কোন বিষয়ে? আজকে বিকালে বলা কথাগুলোর ব্যাপারে। ভাবার কিছু নেই। কেন? সব কিছুরই কি প্রশ্ন হয়? তা নয়, তবুও এত বড় একটা বিষয়ে আপনার ভাবা উচিত। ভাবিনি। তাহলে আমি উত্তরটা কি ধরে নিব? হ্যাঁ। কি হ্যাঁ? উত্তরটা হ্যাঁ। তাহলে আমার অতীত নিয়ে আপনার কোনো সমস্যা নেই? না, মা বলে প্রতিটা মানুষের উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া, কিন্তু অতীত আঁকড়ে ধরে বেঁচে থাকা নেহাতি বোকামি। আপনার মা ঠিকই বলে। ইভেন আমি মনে করি সন্তানদের মঙ্গলের জন্য প্রতিটা বাবা মায়ের উপদেশই সঠিক। জি। তো বিয়েটা কি বাবা মায়ের ইচ্ছাতেই করতেছেন? জি। আমায় আপনার ভালো লেগেছে? আপনাকে আমার পরিবারের পছন্দ হয়েছে। সংসার তো আপনি করবেন, আপনার কোনো মতামত নেই? আমার মনে হয় আমি নিজে থেকে সবসময় ভুল সিদ্ধান্ত নিই। এমন মনে হওয়ার কারণ? আমার অতীত। আপনারও অতীত আছে? প্রতিটা মানুষেরই অতীত থাকে। আপনারটা কি জানতে পারি? পুরনো ক্ষত জাগিয়ে তুলতে ইচ্ছে করছে না। ঠিক আছে। কথা বলা শেষ করে প্রিয়া মায়ের রুমে গেল। মা তখন বিছানা ছাড়ছিল। প্রিয়াকে দেখে বলল, কিছু বলবি? আমার কষ্ট হচ্ছে মা। মা তাড়াতাড়ি প্রিয়াকে নিজের কাছে এনে বুকে জড়িয়ে নিলেন। প্রিয়া কান্না করেই বলল, এইভাবে জড়িয়ে ধরো না মা, আমার অনেক কষ্ট হয়, আমার আরো কষ্ট হয়। তোকে না কতবার বলেছি অতীত নিয়ে ভাববি না? আমি কি করব মা, অতীত যে আমার পিছু ছাড়ছে না। অতীত ভুলে যা মা, সবাই অন্যায়ের শাস্তি পায়। প্রিয়া কিছু বলছে না, কেঁদেই যাচ্ছে। প্রিয়াকে বিছানার উপরে বসিয়ে শালের আঁচল দিয়ে মা চোখ মুছিয়ে দিল। বলল, মিন্ময় ছেলেটা অনেক ভালো, কত ভালো পরিবারের ছেলে দেখেছিস, অনেক সুখী থাকবি তুই। এমন পরিবার আর ছেলে সচরাচর পাওয়া যায় না। আমি আমার আগের সেই হাসি খুশি প্রিয়াকে ফিরে পেতে চাই, যার হাসিতে এই বাড়িটা প্রতিটা লোক হাসে, যার দুষ্টুমিতে এই বাড়ি মেতে থাকে। প্রিয়া আবারও চুপ। মা বলল, মিন্ময়ের সাথে কথা হয়েছিল আর? হ্যাঁ, একটু আগে ফোন দিয়েছিল। কি বললো? প্রিয়া সব কথাই মাকে বলল, শুধু ফিজিক্যাল রিলেশনের কথা স্কিপ করে। মা বলল, কোনো মানুষই পারফেক্ট হয় না, তাকে মনের মতো বানিয়ে নিতে হয়। আর আমি জানি আমার মিষ্টি মেয়েটা সেটা পারবে।
প্রিয়া মাকে জড়িয়ে ধরল। পৃথিবীর অর্ধেক শান্তি তো মায়ের বুকেই। রাত 12টা ছুঁই ছুঁই, একাই সাথে হারছে মৃন্ময়। আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে না, তবে অসংখ্য তারা মিটমিট করে চলছে। সাথে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়ায় মৃন্ময়। আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে প্রিয়ার কথা, আর আনমনেই বলে, মেয়েটা এমন অদ্ভুত কেন? হাসে না, প্রয়োজন ছাড়া কথা বলে না, কিন্তু তবুও এই মেয়েটার মধ্যে কি যেন একটা আছে। সে আমাকে বারবার ওর প্রতি টানে। মাত্র অল্প কিছুদিনের পরিচয়ও কি কাউকে এত ভালো লাগতে পারে? আচ্ছা, প্রিয়াকে কি শুধুই আমার ভালো লাগে, নাকি ভালোবাসাটাও সৃষ্টি হচ্ছে? তাহলে রিমিকে কি আমি ভালোবাসি না? না না, রিমিকে আমি সত্যিই ভালোবেসেছিলাম, বরং রিমি আমাকে ঠকিয়েছে। মৃন্ময়ের সাথে পায়চারি করতে লাগলো। একসময় থমকে গিয়ে ভাবতে লাগলো, প্রিয়া তখন কি একটা অতীতের কথা বলছিল। আচ্ছা, ওর আবার কি অতীত আছে? ওরও কি আমার মতো ফিজিক্যাল রিলেশন ছিল? ছি, না, কি ভাবছি? আচ্ছা, যদি থেকে থাকে? হাজারটা প্রশ্ন মৃন্ময়ের মাথায় ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে করছে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে, আবার পরক্ষণেই মনে হলো সামনাসামনি জিজ্ঞেস করবে। অবাধ্য মনটা তবুও কি যেন চাচ্ছে। মৃন্ময় নিজের গালে এক আঙুল দিয়ে টোকা দিয়ে ভাবতে লাগলো, প্রিয়ার ভয়েসটা শুনতে ইচ্ছে করছে। 19-20 না ভেবে ফোন দিয়ে দিল। প্রিয়া তখন বেলকনিতে দাঁড়িয়েছিল। ঘরে এসে বিছানার উপর থেকে ফোন নিয়ে দেখে মৃন্ময় ফোন করেছে। ফোন রিসিভ করে সালাম দেওয়ার আগে মৃন্ময় তড়িঘড়ি করে বলল, সরি এত রাতে কল করার জন্য, কিন্তু কি করব বলুন? হাজার চেয়েও নিজের মনটাকে বোঝাতে পারছিলাম না। মনটা বারবার বলতেছিল, প্রিয়াকে ফোন দে, তাড়াতাড়ি ফোন দে, এক্ষুনি ফোন দে। তাই আমিও আর মনের কথা না শুনে পারলাম না। মৃন্ময়ের কথা শুনে প্রিয়া একটু হাসল। মৃন্ময় বলল, আপনি হেসেছেন? হুম। সত্যিই হেসেছেন? হ্যাঁ। আমার বিশ্বাসই হচ্ছে না আপনি হাসতে পারেন। কি জন্য এত রাতে কল করলেন? প্রশ্নটা ইগনোর করায় মৃন্ময় একটু কষ্ট পেল। নিজেকে সংযত করে বলল, ঘুমাচ্ছিলেন? না। তাহলে কি বিরক্ত করলাম? জি না, এমনি জিজ্ঞেস করলাম। আমি ভাবলাম কিছু বলার জন্য হয়তো ফোন দিয়েছেন। কত কিছুই তো বলতে চাই, শুধু অধিকারটা নেই। কিছু বলার জন্য অধিকারও লাগে? লাগে তো। এত রাতে কল করেছি, সেটাই তো অধিকারের বাহিরে হয়ে গিয়েছে। সব দোষ এই বেহায়া মনটার। আপনার কণ্ঠ শোনার জন্য আকুল হয়ে গিয়েছিল। তখন প্রিয়া ধুম করে একটা প্রশ্ন করে বসল, আমি আপনার কে? মৃন্ময় ওপাশ থেকে কিছু বলতে যাবে তখনই প্রিয়ার ফোন সুইচ অফ হয়ে গেল। এটা অস্বাভাবিক নয়, প্রিয়ার ফোন খুব একটা প্রয়োজন হয় না, তাই চার্জও দেওয়া হয় না বেশ কয়েকদিন। ফোন চার্জে দিয়ে প্রিয়া শুয়ে পড়ে। ওইদিকে মৃন্ময় ফোনে ট্রাই করেই যাচ্ছে, কিন্তু প্রতিবারই অসহ্যকর একটা কথা মহিলা কণ্ঠে শুনতে হচ্ছে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। হুট করেই মৃন্ময়ের প্রশ্নের কথা মনে পড়ে আর রিপিট করে বলে, আমি আপনার কে? সকাল সকাল প্রিয়া ফ্রেশ হয়ে স্কুলে চলে যায়। 2টা ক্লাস নিয়ে বের হতেই মৃন্ময় ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন প্রিয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমি ভালো নেই। কেন? মনটা চুরি হয়ে গিয়েছে। ও, ওহ, মানে কি?
এটার কোনো মানে নেই তো। তাই বলে একবার জিজ্ঞেস করবে না কে চুরি করলো? জিজ্ঞেস করলে কি মন ফেরত পাবেন? আমি তো মন ফেরত পেতে চাই না, আমি তো তাকে চাই। আচ্ছা, কি আচ্ছা? আপনি যা বললেন তা আচ্ছা। উফ বাবা, এমন অনুভূতিহীন কেন আপনি? জানি না তো। কোথায় আপনি? কুলে। দেখা করতে পারবেন বিকালে? চেষ্টা করব। চেষ্টা নয়, দেখা করতে হবে। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। প্রিয়া কলটা কেটে দেয়। মৃন্ময় ফোন হাতে নিয়ে মুস্কি হেসে বলে, ওগো প্রেয়সী প্রিয়া, তোমায় তো আমার করবই। বিকেলের দিকে প্রিয়া মৃন্ময়ের সাথে দেখা করে। প্রাইভেট কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। প্রিয়াকে দেখেই এগিয়ে আসলো, এক পলক তাকিয়ে বলল, আপনি কি স্কুল থেকে সোজা এখানে এসেছেন? হ্যাঁ। গাড়িতে বসো, এসি অন করে দেই। না। কেন? দম বন্ধ হয়ে আসে আমার। মানে কি? কঠিন কিছু বললাম নাকি? আমার প্রকৃতির বাতাসই ভালো লাগে। আপনি এত সাদাসিধা? তাই মনে হলো? দেখে এবং কথা বলে এটাই মনে হচ্ছে। হবে হয়তো। আপনি কি আগে থেকেই এমন? না। তবে? এই যে আমার অতীত। সেটা কি আমি জানতে পারি না? পারেন। তাহলে বলেন। ইচ্ছে করছে না এখন। অদ্ভুত তো। আমার খুব টায়ার্ড লাগছে, আমি বাসায় যাই এবার। মৃন্ময় হতাশ চোখে তাকায় প্রিয়ার দিকে, তারপর ভাবলেশহীন ভাবে বলে, হুম। প্রিয়া আর অপেক্ষা করে না, হাঁটা শুরু করে। মৃন্ময় তাকিয়ে আছে সেদিকে, বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই মেয়ের মন জয় করব কিভাবে? বন্ধুদের আড্ডা মহলে সবাই হাসি খুশি থাকলেও মৃন্ময় একদম মনমরা হয়ে বসে আছে। মৃন্ময়ের বন্ধু সাদিক ধাক্কা দিয়ে বলল, কিরে শালা, বসে বসে শোক দিবস পালন করছিস নাকি? সেরকমই। বলিস কিরে, এতদিন পর সবাই একসাথে হলাম আর তুই শোক পালন করছিস? তাছাড়া আর কি করব বল? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার মন জয় করতে পারছি না। কি বলছিস মিঠাই? তোকে তোর হবু বউ পাত্তা দিচ্ছে না? না, বিষয়টা সেরকম নয়। মেয়েটা কেমন যেন চুপচাপ, প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। মেয়ে কি খুব সুন্দরী? খুব সুন্দর নাকি জানি না, তবে মায়াবিনী। কই ছবি দেখাতো। মৃন্ময় পকেট থেকে ফোন বের করে প্রিয়ার ছবি দেখে বের করে দেখায়। সাদিক বেশ ভালো করেই দেখে বলল, এই মেয়ে চুপচাপ হয় কিভাবে? ছবিটা ভালো মতো দেখেছিস? চোখে মুখে হাসির দুষ্টামির ঝিলিক স্পষ্ট। ছবির সাথে বাস্তবে ওর কোনো মিল খুঁজে পায় না, হাসে না একটুও। এমন কেন জিজ্ঞেস করিসনি? করেছি তো, কেমন যেন অদ্ভুত অদ্ভুত কথা বলে। তোর কি মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে? বলে তো কিসের নাকি অতীত আছে, কিন্তু কি সেটা তো বলে না। এবার মেয়ে বান্ধবীরা মুখ খুলল, বলল, দোস্ত, একটা আইডিয়া আছে।
কি? মেয়েরা সবসময় গিফট পেতে পছন্দ করে। গিফট বলতে সারপ্রাইজ আর কি। তো তুইও ওকে সারপ্রাইজ দে। কি সারপ্রাইজ দেব? গাধা একটা, কি সারপ্রাইজ দিবি সেটাও আমরা বলে দেব? মেয়েদের ব্যাপারে আমি আনাড়ি। ইস, রিমিকে মনে হয় কখনো গিফট দিসনি। দিয়েছি, তবে রিমি যেটা চেয়েছে সেটাই দিয়েছি। বুঝলাম, তুই ওকে শাড়ি চুড়ি এসব গিফট করতে পারিস। পড়বে বলে মনে হয় না। আরে দিয়ে তো দেখ। ঠিক আছে, চল তাহলে শপিং মলে যাই। মৃন্ময় বন্ধুদের নিয়ে শপিং মলে যায়। পছন্দ মতো 3টা শাড়ি কিনে, তার সাথে ম্যাচিং চুড়ি। তবে সেগুলো সরাসরি দেয়নি, পার্সেল করে পাঠিয়েছে। একদিন পরে প্রিয়ার বাসায় পার্সেল পৌঁছে যায়। পার্সেল পেয়ে বেশ অবাক হয় প্রিয়া। নামহীন গিফট আবার কি করে হয়? কার গিফট কার কাছে এসেছে? প্যাকেট খুলে প্রিয়া মেরে বসে থাকে। শাড়ি চুড়ি এসব কার? সাথে একটা চিরকুট, তাতে লেখা, ওগো প্রেয়সী, সামান্য গিফট তোমার জন্য। শাড়িগুলো নেড়েচেড়ে প্রিয়া রেখে দেয়। ওইদিকে মৃন্ময় অধীর আগ্রহ হয়ে বসে আছে কখন প্রিয়া ফোন দিবে। মৃন্ময় বসে বসে ভাবছে, এতক্ষণে প্রিয়া নিশ্চয়ই বুঝে গেছে গিফটগুলো আমি পাঠিয়েছি, কিন্তু এখনো ফোন করছে না কেন? মেয়েটা এমন কেন, এত অবুঝ? আমি যে কখন থেকে মেয়েটার ফোনের অপেক্ষা করছি সেটা কি বুঝে না ও? এভাবে 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যখন প্রিয়ার ফোন আসে না, তখন বাধ্য হয়ে মৃন্ময়ে ফোন দেয়। হ্যালো, কি করছেন প্রিয়া? এই তো বসে আছি। আপনি? আমিও। মৃন্ময় একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, আজকে কি মন খুব খুশি নাকি? না তো, কেন? না, মনে হলো। ও আচ্ছা, আপনার প্রিয় রং কি? নাই। মানে? মানে সব রঙই ভালো লাগে। আপনার কোন জামা ভালো লাগে? মানে শাড়ি, 3 পিস? এসব প্রশ্ন কেন করছেন? করতে পারি না। কারণ? তেমন কিছুই না। জানেন, আজ না একটা পার্সেল এসেছে। এবার মৃন্ময়ের মনে লাড্ডু ফুটলো। মনে মনে একবার লুঙ্গির ডান্সও দিয়ে ফেললো। এরপর খুশিতে গদগদ হয়ে বলল, ওহ তাই? পার্সেলে কি ছিল? শাড়ি আর চুড়ি। কে পাঠিয়েছে? কি জানি কোন পাগলে পাঠিয়েছে। এবার মৃন্ময়ের হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শেষমেশে কিনা পাগল উপাধি নিতে হলো। মৃন্ময় কিছু বলল না, চুপ করে রইল। প্রিয়া বলল, আপনি আছেন? না, আমি গেছি। মানে? মানে মানে আমি ছাদে গেছি। ও আচ্ছা, আমি একটু পর ফোন দেই, কেমন? আচ্ছা। মৃন্ময় ফোন রেখেই চেঁচিয়ে বলল, সুপার বাচ্চা। সাথে সাথে মৃন্ময় সুবাহাকে কল দিল। সুবাহা কল রিসিভ করে বলল, হ্যালো দোস্ত। রাখ তোর ফোন, শাকচন্নি যেন কোথাকার। তো 3টা ফুটবল টিম হবে, দেখে নিস। আরে এত রেগে আছিস কেন? রাখবো না তো কি করবো রে? তোকে কোলে নিয়ে ধেই ধেই করে নাচবো? কি হয়েছে বলবি তো? হারামি,
তোকে আমি কচুরিপানা ভর্তি পুকুরে চুবাবো। ওই রকম বুদ্ধি তোকে কে দিতে বললো রে? জানিস প্রিয়া আমায় কি বলেছে? কি বলেছে? পাগল উপাধি দিয়েছে, পাগল। সুবাহা এবার শব্দ করে হাসতে লাগলো। মৃন্ময় রাগে গস গস করতে করতে বলল, একেই তো এক আজাইরা বুদ্ধি দিছিস, এখন আবার আমার এই অসময়ে 32 পাটির দাঁত বের করে হাসছিস। সুবাহা কোনো রকমে হাসি থামিয়ে বলল, কি আর করব বল? তোদের আর কিছু বলতে হবে না। রাগ করিস না, তুই বরং এক কাজ কর, একদিন প্রিয়াকে আমাদের আড্ডায় নিয়ে আয়। কেন? কোন নতুন কেলেঙ্কারি বাঁধাবি শুনি? আরে আগে আনতো। পরের দিন প্রিয়াকে নিয়ে গোল মিটিংয়ে বসানো হয়। সবার মধ্যমণি হচ্ছে প্রিয়া। এক একজন এক এক কথা বলছে, কেউ গল্প বলছে, কেউ কবিতা বলছে, কেউ গান গাইছে, কেউ জোকস শোনাচ্ছে। প্রথম প্রথম বিরক্ত লাগলেও আস্তে আস্তে ভালো লাগা কাজ করছিল। কখনো কখনো কারো গল্প শুনে ইন্টারেস্ট বাড়ছিল, কখনো কারো কবিতায় মুগ্ধ হচ্ছিল, কখনো কারো গানে অনুভূতিরা হাতছানি দিচ্ছিল, আবার কখনো কারো জোকস শুনে প্রাণ ভরে হাসছিল। আর এই সব কিছুই মনে ভরে দেখছিল মৃন্ময়। মনে মনে হাজারটা ধন্যবাদ দিচ্ছিল বন্ধুদের। শুধু তাই নয়, বন্ধুদের বড় করে একটা ট্রিটও দিয়ে দিয়েছে। এরপর থেকে প্রায় প্রিয়া সবার সাথে আড্ডা দিত, হাসি খুশিতে মেতে থাকতো। আগের মতো স্বাভাবিক হতে লাগলো। আস্তে আস্তে বিয়ের ডেটও এগিয়ে আসলো। না চাইতেও এক ভালো লাগার অনুভূতি ছুঁয়ে যাচ্ছিল দুইজনের মনে। আগামীকাল গায়ে হলুদ। প্রিয়া আজ মৃন্ময়ের দেওয়ার একটা শাড়ি পরেছে, ম্যাচিং করে চুড়ি পরেছে। আজ মৃন্ময়কে সারপ্রাইজ দিবে, কিন্তু মৃন্ময়ের বাড়িতে গিয়ে প্রিয়া নিজেই সারপ্রাইজড হয়ে যায়। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, বিশ্বাসই হচ্ছিল না এটা হতে পারে। প্রিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। একদিন পাতেই যার সাথে বিয়ে, তাকে অন্য একটা মেয়ের সাথে এভাবে দেখা সত্যিই কষ্টকর। মৃন্ময়কে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে, শুধু তাই নয়, মেয়েটা কাঁদছে। মৃন্ময় প্রিয়াকে দেখে মেয়েটাকে এক প্রকার জোর করে ছাড়িয়ে দিল। মেয়েটা তবুও মৃন্ময়ের হাত ধরে কাঁদছিল। মৃন্ময় হাত ছাড়িয়ে নিয়ে প্রিয়ার কাছে আসলো। প্রিয়া তুমি? মেয়েটাকে? রিমি। এবার রিমি প্রিয়ার কাছে এগিয়ে আসলো, কাঁদতে কাঁদতে মৃন্ময়কে বলল, এই সেই প্রিয়া যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? প্রিয়া আর মৃন্ময়কে অবাক করে দিয়ে রিমি প্রিয়ার পা পেঁচিয়ে ধরলো। প্রিয়া তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করলো। আরে কি করছো? উঠো উঠো। প্লিজ মৃন্ময়কে আমায় ভিক্ষা দাও, প্লিজ আপু, আমি মৃন্ময়কে ছাড়া থাকতে পারবো না। তোমার পায়ে ধরে ভিক্ষা চাইছি, আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও। প্রিয়া রিমিকে অনেক চেষ্টার পর উঠিয়ে দাঁড় করায়। ভালোবাসা কোনো ভিক্ষা দেওয়ার জিনিস নয় আপু। মৃন্ময় হলো তোমার ভালোবাসার মানুষ ছিল, কিন্তু সে এখন আমার হবু স্বামী। রাত পোহালেই বিয়ের সব আয়োজন শুরু হবে। অলরেডি বাড়িতে বিয়ের ধুম পড়ে গিয়েছে, আর তুমি এখন এসে ভিক্ষা চাইছো? ভালোই যখন বাসো তখন ছেড়ে কেন গিয়েছিলে? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু অন্য কারোর সাথে আমি ওকে মেনে নিতে পারবো না। প্রিয়া কিছু না বলে মৃন্ময়ের দিকে তাকালো। আপনি কিছু বলবেন না? মৃন্ময় অসহায় দৃষ্টিতে তাকালো, এরপর রিমিকে বলল, তুমি চলে যাও বাড়ি থেকে। মৃন্ময় অন্য রুমে গিয়ে দরজা নক করে দিল। প্রিয়া আর এক মুহূর্তও অপেক্ষা করলো না, বাড়ি থেকে বেরিয়ে গেল। রিক্সা চলছে আপন গতিতে। প্রিয়ার খুব কষ্ট হচ্ছে, সাথে ভয়। কি করা উচিত প্রিয়ার? বাড়িতে চাপার পর বেশ কয়েকবার ফোন দেয় মৃন্ময়কে, কিন্তু রিসিভ করে না। রাতে মৃন্ময় নিজের ফোন দেয়, কিন্তু ছন্ন ছাড়া কথাবার্তা, মনোযোগ নেই। মোট কথা আগের থেকে চেঞ্জ। হয়তো কষ্ট থেকে এমন হচ্ছে। গায়ে হলুদের দিন।
গাঢ় হলুদ একটা কাপড় পরেছে প্রিয়া। মাথায়, গলায়, হাতে, কোমরে ফুল, খোপায় ফুল কোচানো। অদ্ভুত সুন্দর আর আনন্দ লাগছে। প্রিয়ার মা প্রিয়ার কপালে চুমু খেয়ে বলল, কারো নজর না লাগুক আমার মেয়ের দিকে। উত্তরে প্রিয়া মিষ্টি একটা হাসি দিল। কিছুক্ষণ পরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। মৃন্ময় ফোন দেয় এর মধ্যে। প্রিয়া রিসিভ করতেই মৃন্ময় বলল, কোথায় তুমি? বাসায়। কেন? তোমার বাড়ির পেছনে আসো তো একটু। কেন? কোনো প্রশ্ন নয়, প্লিজ একা এসো আর তাড়াতাড়ি আসো। আচ্ছা, দেখছি। প্রিয়া আশেপাশে ভালো করে দেখে নিল। এরপর লুকিয়ে লুকিয়ে বাড়ির পেছনে গেল। হালকা আবছা আলোয় প্রিয়াকে এভাবে দেখে মৃন্ময়ের বুকে মোচড় দিয়ে উঠল। মৃন্ময়কে দেখে প্রিয়া একটি মিষ্টি হাসি দিল। মৃন্ময় প্রিয়ার কাছে এসে হাত ধরে বলল, আমায় ক্ষমা করে দিও প্রিয়া। মানে কিসের ক্ষমা? আমি পারলাম না। কি পারবেন না? আমি রিমিকে ফিরিয়ে দিতে পারলাম না প্রিয়া। এসব কি বলছেন আপনি? জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমায় বিয়ে করলে এর চেয়েও বেশি কষ্ট পাবে রিমি। আমি রিমিকে কষ্ট দিতে পারবো না প্রিয়া। প্রিয়ার চোখে পানি টলমল করছে। পানিগুলো উপচে পড়তে চাইছে। গলাটা ধরে এসেছে। কথা বলতে গিয়েও কথা বের হচ্ছে না গলা থেকে। অনেক কষ্টে বলল, আমাকে ঠিকই ঠকাতে পারলেন, তাই না? মৃন্ময় এবার প্রিয়ার পায়ে ধরল। আমায় ক্ষমা করে দাও প্রিয়া, প্লিজ। আমি জানি ক্ষমাযোগ্য হয়তো আমি না। আমি তোমার পায়ে ধরছি, প্লিজ। এবার আর প্রিয়ার চোখের পানিগুলো আটকাতে পারল না। দু গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার পা ছাড়ুন। আমায় ক্ষমা করে দাও প্লিজ। প্রিয়ার ডান হাত হলুদ কাচের চুড়ি ছিল। পাশেই পেয়ারা গাছটার সাথে প্রিয়া জোর হাতে বাড়ি দিল। সাথে সাথে কাচের চুড়িগুলো ভেঙে গেল। কয়েকটা কাচের টুকরো হাতেও ঢুকেছে। যে হাতে হলুদের স্পর্শ পাওয়ার কথা, সেই হাত এখন লাল রক্তে রক্তাক্ত। মৃন্ময় প্রিয়ার পা ছেড়ে উঠে দাঁড়ায়। প্রিয়ার হাত ধরে বলে, এটা কি করলে তুমি? প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল, আমার হাত ছাড়েন। না, ছাড়বো না। কোন অধিকারে আপনি আমার হাত ধরেন? আপনার কিসের অধিকার আমার উপর? আমার তো নিজেরই ঘৃণা হচ্ছে যে আমি অন্য একটা মেয়ের ভালোবাসাকে নিজের ভালোবেসে বিয়ে করতে চাচ্ছিলাম। মৃন্ময় প্রিয়ার কোমর চেপে ধরে কাছে এনে বলল, নিজের ক্ষতি করা এগুলো কোন ধরনের পাগলামি? প্রিয়া মৃন্ময়কে জোরে ধাক্কা দিয়ে বলল, একদম টাচ করবেন না আমায়। কিসের পাগলামি, তাই না? আমার অবস্থাটা বুঝতে পারছেন আপনি? আজ আমার গায়ে হলুদ হওয়ার কথা ছিল, আর সেখানে এখন বিয়েটাই হবে না। জানেন এটা কতটা অপমান আমার পরিবারের জন্য, কতটা লজ্জাজনক একটা মেয়ের জন্য। প্রিয়া কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। বলল, সবচেয়ে বড় কথা, এটা কতটা কষ্টকর আমার জন্য জানেন সেটা আপনি? কেন এসেছিলেন আমার জীবনে? আমি তো যাইনি আপনার জীবনে, জোর করিনি কখনো, পায়ে ধরেও আনিনি আমার জীবনে। তাহলে কেন এসেছিলেন বলেন? কেন এসেছিলেন? আমায় ঠকাতে, ঠকিয়ে সুখী হবেন তো আপনি? মৃন্ময় প্রিয়াকে ধরে দাঁড় করায়। প্লিজ এমন করো না। মৃন্ময় কিছু বলল না। প্রিয়া চলে যাবার সময় পেছন থেকে হাত ধরল। প্রিয়া হাত ছাড়িয়ে নিল। দুই হাত জোর করে বলল, দয়া করে এইভাবে কখনো কাউকে ঠকিয়েন না। ভালো থাকবেন রিমিকে নিয়ে। মৃন্ময়কে আর কিছু বলতে না দিয়ে প্রিয়া দৌড়ে বাসায় চলে গেল। বাড়িতে ঢুকেই বড় ভাবির সাথে দেখা হয়। ভাবি বলল,
আমরা সবাই তোমাকে খুঁজছি, কোথায় ছিলে তুমি? প্রিয়া কিছু বলছে না, কেঁদেই চলেছে। বড় ভাবি প্রিয়ার গালে হাত রেখে বলল, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? প্রিয়া কিছু না বলে সব চেয়ার টেবিল ফুল সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল। প্রিয়ার দুই ভাই ভাবি আপু দুলাভাই মা সবাই দৌড়ে আসলো। বাকি আত্মীয় স্বজন পাড়া পড়শি সকলের চারপাশে জড়ো হয়ে গেল। সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু প্রিয়া কিছু বলতেই পারছে না। একসময় প্রিয়া সেন্সলেস হয়ে যায়। সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়, কি থেকে কি হয়ে গেল। প্রিয়ার যখন জ্ঞান ফিরল তখন চোখ মেলে দেখলো মাথার উপর ফ্যানটা শোর শোর শব্দ করে ঘুরছে। পুরো বাড়ি যে নিশ্চুপ সেটা ফ্যানের এই আওয়াজই বলে দিচ্ছে। প্রিয়া শুয়ে থেকে উঠে বসলো। প্রিয়া শোয়া থেকে উঠে বসলো, চারপাশে তাকিয়ে দেখলো সবাই ফ্লোরে বসে আছে। সবার চোখেই পানি আর চিন্তা। মা তো শাড়ির আঁচলে মুখ গুজে কেঁদেই যাচ্ছে। প্রিয়া মাকে ডাক দিল, মা। প্রিয়াকে উঠতে দেখে মা চোখের পানি মুছে নিল। প্রিয়ার কাছে এসে জড়িয়ে ধরলো, দুজনে একসাথে কেঁদে দিল। মা কেঁদে কেঁদে বলল, আমায় ক্ষমা করে দিস রে মা, আমি তোর ভালো করতে গিয়ে তোকে কষ্ট দিয়ে ফেললাম। ভেবেছিলাম বিয়ে হলে তুই সব কষ্ট ভুলে সুখে সংসার করবি, কিন্তু এখন যে আমি নিজেই তোকে কষ্টের সাগরে ফেলে দিলাম মা। প্রিয়া কাঁদতে কাঁদতে হেসকি উঠে গিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। বারবার কেন আমার সাথেই এমন হয় বলো তো? সবাই কাঁদছে ওদের সাথে। সত্যি কি এই কষ্টটা সহ্য করার মতো? মৃন্ময়ের পরিবারের সবাই প্রিয়ার কাছে এসে ক্ষমা চায়। উত্তরে প্রিয়া বলে, আপনাদের তো কোনো দোষ নেই, আপনারা কেন ক্ষমা চাচ্ছেন? আপনাদের উপর আমার কোনো রাগ নেই। রাতটা এভাবেই কেটে যায়। সকাল হতেই প্রতিবেশীদের আনাগোনা আর কানাকানি শুরু হয়। কিছু মানুষ সান্ত্বনা দেয়, নাকি বুকের কষ্টটা বাড়িয়ে দেয়, বোঝা দেয়। সারাদিন রুমের দরজা বন্ধ করে বসেছিল। সন্ধ্যার দিকে প্রিয়া নিজেই মায়ের কাছে যায়। মা বিছানায় বসে কাঁদছিল। প্রিয়া মায়ের কাছে গিয়ে বলল, মা, কিছু কথা ছিল। প্রিয়াকে দেখে মা তাড়াতাড়ি চোখ মুছে বলল, হ্যাঁ বল। মা, আমি আর এখানে থাকতে চাই না। ভাইয়াকে বলো না অন্য কোথাও বাড়ির ব্যবস্থা করতে। চলো না মা, আমরা এখান থেকে একেবারে চলে যাই। মা প্রিয়াকে বুকে জড়িয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, বলবো মা, আজই তোর ভাইয়াকে বলবো। সাথে বসে বসে গান শুনছিল প্রিয়া। ভাবছিল জীবন কি অদ্ভুত গতিতে চলে, সুখ ধরা দিয়েও দেয় না ধরা। সাদে হাঁটতে হাঁটতে রেলিং এর কাছে যায়। আকাশের দিকে তাকিয়ে দেখে আজ চাঁদ উঠেছে, বড় থালার মতো সম্পূর্ণ একটা চাঁদ। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, কেমন আছো তুমি আব্বু? তুমি কি আমায় মিস করো না একটুও? জানো আব্বু, আমি সত্যি অলক্ষী। না হলে কেন বারবার আমার সাথেই এমন হবে বলো তো? আমার অপরাধটা কি? তোমায় খুব মিস করছি আব্বু। একবার তোমায় জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। তুমি একটি বার আসবে? ও আব্বু বলো না, একটি বার আসবে? নিজে নিজে কথা বলতে বলতে একটা সময় ডুকরে কেঁদে ওঠে প্রিয়া। বেশ কিছুক্ষণ পর চোখের পানি মুছে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কেন কষ্ট পাচ্ছি? অন্যের জন্য কেন নিজের কষ্ট পাচ্ছি আমি? সাথে পরিবারের মানুষকেও কষ্ট দিচ্ছি। অনেক হয়েছে, আর না। আজ এখন থেকে নিজের কাছে নিজেই প্রমিস করছি, কারোর জন্য আর কষ্ট পাবো না। নিজেকে এভাবে গুটিয়ে রাখবো না, থেমে থাকবো না। আমি সফলতাকে ছিনিয়ে আনবো। 1 মাসের মধ্যেই বাড়ি চেঞ্জ করার সব ব্যবস্থা করে ফেলে প্রিয়ার দুই ভাই। আজ ওরা বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে উঠেছে। সম্পূর্ণ নতুন একটি এলাকা, নতুন পরিবেশ, নতুন প্রতিবেশী। মানিয়ে নিতে একটু সমস্যা হলেও কষ্টগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। আগের থেকে অনেকটাই পরিবর্তন করেছে নিজেকে। এর মধ্যে বেশ কয়েকটা চাকরির ইন্টারভিউ দিয়েছে।
শেষে যেই অফিসে ইন্টারভিউ দিয়েছে সেই অফিস থেকেই ফোন আসে। ভাগ্য ভালো থাকায় চাকরিটাও হয়ে যায়। প্রিয়ার যে চাকরি করাটা খুব বেশি দরকার বিষয়টা এমন নয়। নিজেকে ব্যস্ত রাখলে অতীত থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে, এটা ভেবেই বাড়ির লোকজন আর বাধা দেয়নি। ভার্সিটিতে প্রতিদিন ক্লাসও করা লাগে না, বিধায় কারোরই কোনো সমস্যা নেই। অফিসে প্রথম জয়েনের দিন প্রিয়া একটা সুতি 3 পিস পরে। অফ হোয়াইট কালার একটা 3 পিস সাথে ব্ল্যাক কালার হিজাব, ঠোঁটে একদমই হালকা গোলাপি লিপস্টিক দেয়। খাবার খাওয়ার সময় ছোট ভাইয়া বলল, কিরে প্রিয়, তুই লিপস্টিক দিয়ে খাচ্ছিস যে? খাবার মুখে নিয়েই প্রিয়া বলল, তো কি হয়েছে? পেট খারাপ হলে বুঝবি। লিপস্টিক খেলে পেট খারাপ হয়, তুমি কি করে জানলে? আমার কথা শুনে ছোট ভাবি বিষম খেলো। ছোট ভাইয়া একটু কেসে বলল, জানি না তো, আন্দাজে বললাম আর কি। জানিসই তো লিপস্টিকে কত কেমিক্যাল থাকে। তাছাড়া লিপস্টিক ঠোঁটে দিয়ে খেয়ে লাভ কি? লিপস্টিক তো উঠেই যাবে। উঠলে উঠুক, আমারটা শেষ হলে ভাবিটা দেব না। খাওয়া শেষে প্রিয়া উঠে দাঁড়ায়, মাকে উদ্দেশ্য করে বলে, আমি আসি কেমন? ছোট ভাইয়া ডাক দিয়ে বলল, এদিকে আয় তো প্রিয়। কি হয়েছে? আরে আয় তো। প্রিয়া ছোট ভাইয়ের কাছে গিয়ে বলল, শার্টের পকেটে কি আছে দেখ তো। এটার জন্য তুমি আমায় ডেকে আনলে? দেখছিস তো আমি খাচ্ছি। ছোট ভাবি হাসতে হাসতে বলল, তোমার ভাইয়ার এই স্বভাব কি আজ নতুন নাকি? অলসের ঢেকে একটা। প্রিয়া আর কথা না বাড়িয়ে ছোট ভাইয়ের পকেটে হাত দিল। একটা 500 টাকার নোট। টাকাটা ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এই ধরো। আমাকে দিচ্ছিস কেন? তো কাকে দেব? তুই নিবি? আমার লাগবে না, বড় ভাইয়া অফিসে যাওয়ার আগে 500 টাকা দিয়ে গেছে। বলিস কি রে? ভাইয়া তোরে টাকা দিল অথচ আমায় দিল না? আচ্ছা, ওটা আমি পরে বুঝে নিব। এখন এই টাকাও তুই নিয়ে যা। রাস্তাঘাট বলা তো যায় না কখন কোথায় টাকা লাগে। আমার লাগবে না ভাইয়া। ছোট ভাইয়ার কথা শুনে প্রিয়া হেসে দিল। তোমার সাথে ঝগড়া করতে থাকলে আমার অফিস টাইম পার হয়ে যাবে। আমি এখন আসি। প্রিয়া চলে যাবার পর ছোট ভাবি বলল, মা, প্রিয়া কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হচ্ছে। কি সুন্দর হাসি খুশি থাকে, দেখেছেন? বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতেই সাথে সাথে একটা বাস আসে। প্রিয়া বাসে উঠে জানালার পাশে একটা সিট দেখে বসে পড়ে। বাসে আরো যাত্রীরা উঠছিল। হুট করে একটা ছেলে বাসে উঠে ধপাস করে প্রিয়ার পাশের সিটে বসে পড়ে। প্রিয়া একবার তাকিয়ে দেখলো রীতিমতো ছেলেটা রাগে কাঁপছে, চোখ দুইটা লাল হয়ে আছে। প্রিয়া আর সেই দিকে না তাকিয়ে জানালা দিয়ে বাহিরে তাকালো। বাস অলরেডি ছেড়ে দিয়েছে। পাশে বসা ছেলেটা ফোনে কল আসতেই রাগ ছাড়া শুরু করে দেয় সে। ওই পাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না, কিন্তু ছেলেটা বলছে, এখন আমি গাড়ি দিয়ে কি করব? এতক্ষণে গাড়ি পাঠানোর সময় হলো তোমাদের? এদিকে যে আমার মিটিংয়ের সময় পেরিয়ে যাচ্ছে, সেটা কি তোমাদের মাথায় নেই? ননসেন্স এক একটা। সব কয়টাকে যদি কঠিন শাস্তি না দেই তো আমার নামও ফাহাদ নয় বলে দিলাম। এতটুকু বলেই তিনি ফোন কেটে দিলেন। এরপর সব চুপচাপ। হেল্পার ভাড়া নিয়ে আসার সময় প্রিয়াকে উল্লেখ করে বলল, আপা ভাড়া দেন। প্রিয়া ভাড়া মিটিয়ে দিল। ফাহাদ নামক ছেলেটা হেল্পারের দিকে 500 টাকার নোটটা এগিয়ে দিল। হেল্পার বলল, ভাইজান 500 টাকা তো ভাঙতি নাই।
ফাহাদ রাগে গসগস করতে করতে বলল, ভাঙতি নেই কেন? কেন নেই? ভাঙতি কেন রাখেন না আপনারা? হুটহাট এমন আচরণে হেল্পার সহ বাসের অনেকেই বেশ অবাক হয়। বিষয়টাকে থামাতেই প্রিয়া তার ভাড়াটা দিয়ে হেল্পারকে বলল, আপনি যান। হেল্পার চলে যাওয়ার পর ফাহাদ প্রিয়ার দিকে ঘুরে বলল, আপনি কে? সরি। কে আপনি? আমি প্রিয়া। আপনার নাম জানতে চাইনি আমি জানতে চেয়েছি আপনি আমার কে। কিছুই না। তাহলে আপনি কেন দিবেন আমার ভাড়া? আশ্চর্য লোক তো আপনি, কারোর উপকার করলেও দোষ। কে বলেছে আপনাকে আমার উপকার করতে? 10 টাকার ভাড়া দিয়ে আমায় উদ্ধার করেছেন। পায়ে পা দিয়ে এমন ঝগড়া করছেন কেন? কি মিথ্যুক মহিলা! পায়ে পা দিলাম কখন? ওইটা কথার কথা ছিল। আর কালো সানগ্লাসটা চোখ থেকে খুলেন তো। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বলে মহিলা। বলি চোখে কি ছানি পড়েছে? কি এত বড় কথা? আমার চোখে ছানি? আমি কি আপনার মতো কানি? প্রিয়া কিছু বলতে যাবে তখনই হেল্পার বলল, আপা নামেন, আয়শা করছেন। প্রিয়া রাগে দাঁত কটমট করতে করতে বাস থেকে নেমে পড়ল। প্রিয়ার সাথে সাথে ফাহাদও নেমে পড়ল। কিছু দূর যেতেই প্রিয়া পেছন ঘুরে দাঁড়ালো, এক হাত কোমরে গুজে বলল, সমস্যা কি? পেছন পেছন আসছেন কেন? ঝগড়া করে স্বাদ মেটেনি? ওই হ্যালো, আমি আপনার পিছন পিছন আসছি। এই ফাহাদ, আয়মান চৌধুরী ফাহাদ, কারোর পিছন পিছন যায় না। ওকে। প্রিয়ার মেজাজ চরমে উঠে গেল। এদিকে বেশি কিছু বলতে গেলে অফিসে লেট হয়ে যাবে, আর প্রথম দিনে লেট হলে দেখা যাবে কর্পোরের মতো চাকরিটাও উধাও হয়ে যাবে। তাই আর কিছু না বলে হাঁটা শুরু করলো, আর মনে মনে বলল, কোথা থেকে যে এই পাগলের উদয় হলো? এত ঝগড়ুটে হয় ছেলেরা। অফিসের গেটের কাছে আসতেই একটা পিচ্ছি মেয়ে প্রিয়ার ওড়না টেনে ধরলো। প্রিয়া চমকে গেল, বলল, আরে কি করছো? ওড়না ছাড়ো। মেয়েটা কিছু বলল না, প্রিয়ার হাত ধরে টানতে লাগলো। প্রিয়া বিরক্ত হয়ে বলল, একটার পর একটা ঝামেলা তো দেখি লেগেই আছে। টানতে টানতে একটা দোকানের সামনে নিয়ে গেল এবং খাবার দেখাতে লাগলো। এবার প্রিয়া ভালো করে তাকালো মেয়েটার দিকে। পরনে একটা পুরাতন ফ্রক, তাও হাতার এক পাশ ছেঁড়া, মাথার চুলগুলো উস্কো খুস্কো। প্রিয়ার মায়া লাগলো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, কিছু খাবে? মেয়েটা কথা না বলে মাথা উপর নিচ করলো। প্রিয়া দোকানদারকে বলল, আঙ্কেল, একটা প্যাকেট পাউরুটি, 4টা কলা আর 1 বোতল পানি দিন তো। খাবারগুলো পিচ্চিটার হাতে দেওয়ার পর খুশিতে মেয়েটার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। খাবারগুলো নিয়ে দৌড়ে চলে গেল। দোকানদারকে টাকা দিয়ে প্রিয়া অফিসে চলে গেল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা 10 বাজে। 10টার মধ্যে উপস্থিত থাকার কথা সেখানে, 10 মিনিট লেট। না জানি কপালে কি আছে, চাকরির মুখ দেখার আগেই বোধহয় চাকরিটা যাবে। 3 তলায় গিয়ে এদিক সেদিক ঘুরছিল প্রিয়া। একটা ছেলে এসে বলল, কাজ বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? অ্যাকচুয়ালি আমি আজ নতুন জয়েন করেছি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন তাহলে? নতুনদের নিয়ে তো মিটিং এর ব্যবস্থা করা হয়েছে, আপনি জানেন না? জানি, কিন্তু আসলে আমার দেরি হয়ে গিয়েছে। প্রথম দিনেই লেট? আসুন আমার সাথে। প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, নক করে ভেতরে যান। আচ্ছা। ছেলেটা চলে গেল। প্রিয়া দরজায় নক করে বলল, মে আই কাম ইন? একটা মেয়ে মিষ্টির স্বরে বলল, ইয়েস,
কামিং। সম্ভবত মেয়েটা স্যারের বিয়ে হবে। প্রিয়া এক পা বাড়াতেই স্যার বলল, আউট। প্রিয়া ভ্যাপাচাকে খেয়ে গেল। এটা তো সেই বাসের ছেলেটা ফাহাদ। প্রিয়া হা করে তাকিয়ে রইল। ফাহাদ ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? বের হতে বলেছি আমি, এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। প্রিয়া মুখটা কালো করে বেরিয়ে এলো। বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। মিটিং শেষে সবাই বেরিয়ে এলো। ফাহাদও একবার প্রিয়ার দিকে তাকালো, তারপর তার বিয়েকে বলল, ওনাকে আমার রুমে পাঠিয়ে দাও। আচ্ছা। ফাহাদের কথা মতো প্রিয়াকে পাঠিয়ে দিল তার কেবিনে। প্রিয়া দরজায় নক করে বলল, আসতে পারি স্যার? আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম লেট লতিফ। প্রিয়া মুখটা মলিন করে ভেতরে প্রবেশ করলো। কয়েক মিনিট নীরবতা চলল। মনে হয় বড় কোনো ঝড়ের পূর্বাভাস হলোও তাই। ফাহাদ ধমক দিয়ে বলল, কয়টা বাজে? ফাহাদের ধমকে প্রিয়া কেঁপে উঠল। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, 11:05। হ্যাঁ, কি আপনি কি তোতলা? জি না। প্রথম দিনে অফিসে লেট করে আসলেন, জানেন এর শাস্তি কি দিতে পারি আমি? না। জানেন না? না। কেন জানেন না? আজব তো, আপনি কি শাস্তি দেবেন সেটা আমি কি করে বলবো? আমার মুখে মুখে তর্ক? আমি আপনার বস হই, বস। উদ্ধার করেছেন আমায় বস হই। মুখে তো একটুখানিও মধু নেই, আবার চেঁচিয়ে বলে বস হই, বস। আউট, গেট আউট। হ্যাঁ, যাচ্ছি। এখানে বসে থাকতে আসিনি আমি। প্রিয়া চলে যাওয়ার সময় পেছন থেকে আবার ফাহাদ ডাক দিল, দাঁড়ান। প্রিয়া ঘুরে দাঁড়িয়ে বলল, জি। ফাহাদ চেয়ার ছেড়ে উঠে এসে প্রিয়ার হাতে 10 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, এই যে আপনার 10 টাকা। আয়মান চৌধুরী ফাহাদ কারো কাছে ঋণ থাকে না। প্রিয়া রাগে গসগস করতে করতে বেরিয়ে এলো। ইস, কি ঢঙের নাম গো, সেটা আবার ঢং করে বারবার রিপিট করা লাগে। এমন বসই কি কপালে জুটতে হলো আমার? কিভাবে সহ্য করে? 5টার দিকে অফিস ছুটি হয়ে যায়। সবার সাথে সাথে প্রিয়াও বের হয়ে আসে। বাইরে এসে ফাহাদের মুখোমুখি হয়। প্রিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, আর ফাহাদ গম্ভীর হয়ে গাড়িতে উঠে চলে যায়। বাড়িতে এসে প্রিয়া ফ্যান ছেড়ে বিছানায় শুয়ে পড়ে। মা রুমে এসে বলল, কি রে, এসেই শুয়ে পড়লি যে? ক্লান্ত লাগছে মা। যা ফ্রেশ হয়ে আয়। একটু পর যাই মা। না, এখনই যাবি, ওর তাড়াতাড়ি। প্রিয়া উঠে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে মা কফি বানিয়ে আনে। প্রিয়া তোয়ালা দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কফির মগটা এগিয়ে দিয়ে মা বলল, অফিসের প্রথম দিন কেমন কাটলো? অফিসের কথা মনে হতেই প্রিয়ার মেজাজটা খারাপ হয়ে গেল। কিন্তু এসব মা বা ভাইরা কেউ জানলে কখনোই এই চাকরিটা করতে দিবে না, এটা প্রিয়া ভালো করেই জানে। আর অতীত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রিয়ার ব্যস্ত থাকাটা খুব জরুরি। বস রাগী তো কি হয়েছে, হোক রাগী, তার সাথে ঠিক মতো কথা বললেই হয়। সে রেগে যায় এমন কাজ করবে না, বাস হয়ে গেল। চাকরি করতে করতে একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। তখন ভালো কোনো চাকরি পেলে এটা ছেড়ে দিবে। মনে মনে এসব ছক কষে নিচ্ছিল প্রিয়া। মা হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, হারাইনি তো। জিজ্ঞেস করলাম কেমন কাটলো আজকের দিন।
প্রিয়া কফির মগে চুমুক দিয়ে বলল, ভালো। ভালো মতো কাজ করবি। আচ্ছা। মাগরিবের নামাজ পড়ে প্রিয়া শটাং হয়ে বিছানায় শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়ে, কারো হাতের ঠান্ডা স্পর্শে প্রিয়ার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে ছোট ভাইয়া ভেজা হাত দিয়ে প্রিয়ার 2 গাল চেপে ধরেছে। প্রিয়া হাত সরিয়ে দিয়ে বলে, এটা কি হলো? ঘুম ভাঙানো হলো? এখনো ঘুমাচ্ছিস তুই? ঘুমাবে না তো কি করব? ওর তাড়াতাড়ি, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কেন? কেন আবার কি? খাওয়ার জন্য। আমি খাবো না। তুই খাবি, তোর ভাইও খাবে। তাহলে ভাই খাক, আমি খাবো না। খাবি না? না না না। ওকে। ছোট ভাইয়া প্রিয়াকে কোলে করে ডাইনিং রুমে নিয়ে গেল। প্রিয়া চেঁচামেচি করতে করতে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। ছোট ভাইয়া বলল, খবরদার পিউ, এমন করলে কিন্তু ঠাস করে ফ্লোরে ফেলে দিব। ছোট ভাইয়া প্রিয়াকে চেয়ারে বসিয়ে দিল। প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আমার ঘুম তোমাদের কারো সহ্য হয় না, আমি জানি তো। প্রিয়া চেঁচিয়ে বলল, না, তোমার এই বাদর 2 ছেলেকে কিছু বলবা নাকি আমি 2টার ঘাড় মটকাবো বলো? ছোট ভাইয়া বলল, সে কি রে প্রিয়, তুই রাক্ষসী নাকি? মা। এবার বড় ভাবি বলল, কি শুরু করলে তোমরা? রাগাচ্ছ কেন ওকে? প্রিয়া ভাত নিয়ে যাবে, তখন ছোট ভাইয়া বলল, তুই না বললি তুই খাবি না? প্রিয়া দাঁত কটমট করে বলল, তো আমি এখানে এখন নৃত্য করব? না বোন, বাতাসে কখন উড়ে যাবি কে জানে। কচু। 2 ভাই মিলে প্রিয়াকে খাইয়ে দিল। ছোট ভাবি বিছানা ঠিক করে দিল, মশারি টাঙিয়ে দিল। বড় ভাবি প্রিয়া চুলে বেনি করে দিল। রুমের দরজা লাগিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, পরিবারের প্রতিটা মানুষই আমাকে কতটা ভালোবাসে, অথচ আমি যাদের ভালোবাসি তাদের কাছেই প্রতারিত হই। আমার পরিবারের মতো কেউ আমায় কখনো বুঝবে না, আর ভালোও বাসতে পারবে না। আল্লাহ, তুমি আমার পরিবারকে এইভাবে হাসি খুশি রেখো, ভালো রেখো। প্রিয়া শান্তির একটা ঘুম দিল। সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে গেল। আজ পাক্কা 30 মিনিট আগে অফিসে পৌঁছে গেল। অফিসে গিয়েই খেলো এক ধাক্কা। বিড়বিড় করে বলল, বাবারে, দেওয়াল নাকি আইফেল টাওয়ার? গেল রে মাথাটা। সামনে তাকিয়ে দেখলো এটা কোনো দেওয়াল না, আবার কোনো আইফেল টাওয়ারও না। সাক্ষাৎ বস ফাহাদ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়া মিনমিন করে বলল, প্রিয়া রে, আজ তুই শেষ। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এর থেকে যদি আমি 3 তলা থেকে নিচে পড়ে যেতাম তাও ভালো ছিল, নয়তো কোলার খসায় পা পিছলে ফ্লোরে পড়ে কোমর ভাঙতাম তাও ভালো ছিল। এখন তো জম সামনে দাঁড়িয়ে। ফাহাদ রাগী কণ্ঠে বলল, চশমায় পাওয়ার আছে? হ্যাঁ। তবু দেখে চলতে পারেন না? চোখ কি কপালে তুলে রাখেন? আমি তো ব্ল্যাক সানগ্লাস পরেও সব ঝকঝকা তকতকা দেখি। প্রিয়ার ইচ্ছে হলো একবারে জিজ্ঞেস করতে, তাহলে আপনি ধাক্কা খেলেন কেন? আপনি দেখে চললেই তো আর ধাক্কা লাগতো না। কিন্তু মুখে এটা বলা যাবে না। মুখে বলল, সরি স্যার। সরি সরি বললেই সব সমাধান হয়ে গেল, তাই না? তাহলে কি করব? কোনো প্রশ্ন ছাড়াই প্রিয়া চশমা খুলে দিল। ফাহাদ চশমাটা চোখে দিতে দিতে বলল,
দেখেন আমি কিভাবে পাওয়ারের চশমা পরে হাঁটি। চশমা পরে 2 কদম যেতেই ধপাস করে এক শব্দ হলো। অন্য কিছু নয়, ফাহাদে পড়ে গেছে। প্রিয়া আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। এগিয়ে গিয়ে বলল, উঠুন উঠুন, ব্যথা পেয়েছেন? ইস রে, সবাই কেমন উঁচু নিচু লাগছিল আর তাই ধপাস করে পড়ে গেলাম। প্রিয়া মিটমিট করে হাসতে লাগলো। আসলে স্যার, আপনার অভ্যাস নেই তো, তাই পড়ে গিয়েছেন। আপনি তো মনে মনে এটাই চেয়েছেন। এমন কেন চাইবো আমি? না চাইলে প্রথমে বললেন না কেন? আপনার মুখে মুখে কি আর কোনো তর্ক করা যায় স্যার? হাজার হলেও আমার বস আপনি। ফাহাদ রাগে দাঁত কটমট করতে লাগলো। মনে মনে বলল, আমার কথায় আমায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, দেখে নিব আমিও। মৃন্ময়ের সাথে রিমির সম্পর্কটা বেশ কয়েকদিন ভালো চললেও ইদানিং ভালো যাচ্ছে না। রিমি চাইলেও মৃন্ময় কেন জানি সম্পর্কটা আগের মতো করতে পারছে না। মৃন্ময়ের সবসময় মনে হয় কি যেন একটা মিসিং, কিন্তু কি সেটা বুঝতে সময় লাগলেও বাকি রয়নি। মিসিং বিষয়টা প্রিয়াকে নিয়ে। না চাইতেও প্রিয়াকে নিয়ে কাটানোর স্বল্প স্মৃতিগুলোই বারবার পিছু ডাকে মৃন্ময়কে। মনের বিরুদ্ধে সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে পারছে না। এটা যেন এক নিদারুণ কষ্ট। এভাবেই ইচ্ছের বিরুদ্ধে ইগনোর করে চলেছে রিমিকে। রাস্তার ফুটপাত ধরে হাঁটছিল রিমি আর মৃন্ময়। মৃন্ময় অন্য মনস্ক হয়ে হাঁটছিল। রিমি হাত ধরে বলল, কি ভাবছো? কই কিছু না তো। সত্যি কিছু ভাবছো না? না। তারপর কিছুক্ষণ নীরবতা। হাঁটতে হাঁটতে একটা লেকের পাশে বেঞ্চিতে বসলো দুইজনে। রিমি বলল, মৃন্ময়, একটা জিনিস খেয়াল করেছো? কি? তুমি আগের মতো নেই। আগের মতো বলতে? আগের মতো আমায় ভালোবাসো না। আমারও কেন জানি মনে হয় আমি খুব অন্যায় করে ফেলেছি। কার সাথে? প্রিয়ার সাথে। মানে? হ্যাঁ, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। জানি ওর সাথে অনেক অল্প সময় কাটিয়েছি, কিন্তু এই অল্প সময়েই আমায় অনেক ভালো ভালো মুহূর্ত উপহার দিয়েছে। জানি না ওর মধ্যে কী এমন ছিল যেটা ওর প্রতি আমায় খুব বেশি টানতো। এখন আমি ফিল করতে পারি যে আসলে আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি। মৃন্ময়, তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি রিমি। আমি এখন এটা উপলব্ধি করতে পেরেছি, আমি তোমায় নয় প্রিয়াকে ভালোবাসি। হয়তো দেরি হয়ে গিয়েছে বুঝতে, তবে আমি চাই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে। এমনটা করো না মৃন্ময়, আমি তোমাকে ভালোবাসি। কেমন ভালোবেসেছিলে আমায়? আমার সাথে রিলেশনে থাকার পরেও তুমি অন্য ছেলের সাথে রিলেশন করেছো। আমার সাথে প্রিয়ার বিয়ে ঠিক হওয়ার পর আমার কাছে কান্নাকাটি করেছো পায়ে ধরে। আমিও ইমোশনাল হয়ে গিয়েছিলাম তোমার কান্না দেখে, আর তাই এত বড় ভুল করে ফেলেছিলাম। আসলে এভাবে মিথ্যা সম্পর্ক আর রাখা সম্ভব না তোমার সাথে। আমায় ক্ষমা করো। এতটুকুনি বলে মৃন্ময় উঠে দাঁড়ায়, হাঁটা শুরু করে। গন্তব্য প্রিয়ার বাড়ি। পেছন থেকে রিমি অনেকবার ডাকার সত্ত্বেও পিছু ফিরে তাকায়নি মৃন্ময়। প্রিয়ার বাসায় গিয়ে দরজায় নক করলো। দরজা খুলে দিল এক অপরিচিত মহিলা। ভদ্র মহিলা মৃন্ময়কে জিজ্ঞেস করলো, কাকে চাই? জি, প্রিয়া আছে? প্রিয়াকে? ওরা তো এই বাসাতেই থাকতো। সরি, চিনি না আমি। আমরা এই বাড়িতে নতুন এসেছি। তার মানে ওরা বাড়ি ছেড়ে চলে গিয়েছে? হয়তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
মৃন্ময় গাড়ি থেকে বেরিয়ে এলো, ভাবতে লাগলো এই অল্প সময়ে বাড়িও চেঞ্জ করে ফেললো। এখন কার থেকে প্রিয়ার খবর নেবে? বাড়ির সামনে মস্ত বড় একটা মাঠ আছে, বিভিন্ন খেলাধুলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই হয়। বিকেলের দিকে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। এদের মধ্যে একজনকে চিনে মৃন্ময়, প্রিয়ার সাথে একদিন কথা বলতে দেখেছিল। মৃন্ময় ছেলেটিকে ডেকে বলল, এই পিচ্চি প্রিয়া কোথায় বলতে পারবে? মৃন্ময় পিচ্চিটার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা। অচেনা এক ভয়ে মৃন্ময়ের বুকে মোচড় দিয়ে উঠল। তবে কি মৃন্ময় হারিয়ে ফেলল প্রিয়াকে? মৃন্ময় ফোন বের করে প্রিয়ার নাম্বার খুঁজতে লাগলো, কিন্তু পেল না। হুট করেই মনে হলো রিমি প্রিয়ার সব ছবি নাম্বার ডিলিট করে দিয়েছিল। নিজের উপর নিজেরই রাগ হচ্ছিল মৃন্ময়ের। ফেসবুকে গিয়ে দেখলো আইডিও ডিঅ্যাক্টিভ। খুঁজে বের করার সব পথ বন্ধ করে দিয়েছে প্রিয়া। অফিস টাইমগুলো এখন ভালোই কাটে প্রিয়ার। আগে খুব বেশি বিরক্ত লাগতো, এখন নতুন নতুন ফ্রেন্ড হয়েছে, কাজ করে, এদের সাথে সময় কাটিয়ে দিব্যি চলে যাচ্ছে সময়। কিন্তু বাসের মুখোমুখি হলেই ঝগড়া হবেই। সেই প্রথম দিনের রাগ এখনো পর্যন্ত ঝাড়ে বস। প্রিয়া শুধু মনে মনে বলে, চান্দু, একবার শুধু ভালো একটা চাকরি পাই, আপনার অফিসকে সালাম দিয়ে বিদায় হব। লাঞ্চ টাইমে ক্যান্টিনে যাচ্ছিল প্রিয়া, হঠাৎই সামনে পড়ে বস। তার প্রিয়ার সাথে হেসে কথা বলছে। প্রিয়া সেখানে থমকে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই গোমরা মুখও আবার হাসতেও পারে? হ্যাঁ পারেই তো, সবার সাথে হাসতে পারে, শুধু আমার সাথেই ঘ্যান ঘ্যান করবে। না জানি কোন জন্মের শত্রুতা তার সাথে। এর মধ্যে ফাহাদের সাথে প্রিয়ার চোখাচোখি হয়ে যায়। প্রিয়া দ্রুত চোখ সরিয়ে নিয়ে ক্যান্টিনে চলে যায়। সবাই খাবার খাচ্ছে, প্রিয়া গিয়ে পৃথার পাশে বসলো। অফিসে একমাত্র পৃথার সাথে প্রিয়ার সবচেয়ে ভালো সম্পর্ক। পৃথা মুস্কি হেসে বলল, লেট হলো কেন সুন্দরী? ওই একটু হয়ে গেল আর। একসাথে লাঞ্চ করার সময় আশেপাশের কলিগদের কথা কানে ভেসে আসছিল। আলোচনার টপিক হচ্ছে ফাহাদ। এক একজন এক এক কথা বলছে। কেউই বলছে বস কত হ্যান্ডসাম, কত কিউট। আরেকজন বলছে দেখ গিয়ে গার্লফ্রেন্ডও হয়তো আছে। আরেকজন বলছে এইভাবে বলিস না, কষ্ট লাগে। সবার কথা শুনে প্রিয়া এটাই ভেবে পায় না ওই মানুষটার মধ্যে এমন কি আছে যে সব মেয়ে তাকে নিয়ে এমন মাতামাতি করছে। বিরক্তিকর একটা লোক। রাত 8টায় অফিসে ছুটি হয়ে যায়। ফাহাদ গাড়ি নিয়ে গেটের কাছে যেতেই প্রিয়াকে দেখতে পায়। পেছন থেকে বলে, এই যে চশমিশ লেট লতিফ। প্রিয়া দাঁত কটমট করতে করতে তাকায়। ওই একটা দিনের মাসুল প্রতিটা মুহূর্তে দিতে হচ্ছে প্রিয়া। প্রিয়া বিড়বিড় করে বলল, কোন কুলক্ষণে যে তার সাথে প্রথম সেদিন দেখা হলো? কিছু বললেন? জি না, সবসময় কি আপনি লেট লতিফ? সবাই চলে গিয়েছে অথচ আপনি এখনো যাননি। পৃথার জন্য অপেক্ষা করছিলাম স্যার। কোথায় সে? ওই তো আসতেছে। ওকে, সাবধানে যাবেন, রাতে চোখে দেখেন তো। প্রিয়ার মেজাজ এবার বিগড়ে যায়। মাছের কাঁটার মতো গলায় আটকে আছে, ইচ্ছে থাকলেও তুলে ফেলতে পারছে না। ফাহাদ বিশ্বজয়ের মুস্কি হেসে বলল, আসি। প্রিয়া স্পট স্বরে বলে ফেলল, আপনি গেলেই আমি বাঁচি শালা। তখনই দুম করে ফাহাদ গাড়ি থামিয়ে দিল। প্রিয়া জান তখন চাই চাই অবস্থা। না জানি কথাটা শুনে ফেলেছে। ফাহাদ গাড়ি থেকে নেমে প্রিয়ার সামনে দাঁড়ালো। চোখ থেকে সানগ্লাসটা খুলে পরিষ্কার করতে করতে প্রিয়াকে বলল, দুলাভাই চলেন বাড়ি যাই। ফাহাদের এমন কথায় আকাশ থেকে মনে হয় মাটিতে পড়ল প্রিয়া। এই দিক ওই দিক তাকিয়ে বলল, কাকে বলতেছেন স্যার? আপনাকেই বলতেছি দুলাভাই। কি যাতা বলতেছেন? কে কার দুলা ভাই? কে আবার? আপনি আমার দুলাভাই। আমি আপনার দুলা ভাই হতে যাব কেন আজব?
ফাহাদ এবার ধমক দিয়ে বলল, তাহলে আমায় শালা বললেন কেন? প্রিয়া একটু চমকে গেল, তুতলাতে তুতলাতে বলল, কখন বললাম? কখন বললাম তাই না? আমি স্পষ্ট শুনেছি আপনি আমাকে শালা বলেছেন। আপনি ভুল শুনেছেন স্যার। কি কি বললেন আপনি? আমি ভুল শুনেছি? দ্যাটস মিন্স আমি বয়রা? এই আইমান চৌধুরী ফাহাদকে বয়রা বলা? প্রিয়া মিনমিন করে বলল, শুরু হয়েছে তার নাম নিয়ে মহাভারতকে শুদ্ধ করা। মুখে বলল, মা ছি ছি, আমি আপনাকে বয়রা বলবো? এত সাহস আছে নাকি আমার? ফাহাদ এবার সানগ্লাসটা চোখে পড়তে পড়তে বলল, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন। সেই তো, কোথায় হাতি আর কোথায় হরিণ। ওয়েট ওয়েট, কে হাতি আর কে হরিণ? কেন স্যার, আপনি হাতি আর আমি হরিণ? স্টুপিড লেডি, আমায় দেখে হাতি মনে হলো আপনার? প্রিয়া মনে মনে বলল, হরিণ তো দেখতে তাও সুন্দর আছে, আপনাকে তো আমার গন্ডার মনে হয়। ফাহাদ চেঁচিয়ে বলল, চুপ করে আছেন কেন? পরিস্থিতি সামাল দিতে প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি সব সময় আমার সাথে এমন করেন কেন স্যার? আমার ভয় করে তো। এই এই চুপ, রাস্তাঘাটে একদম কান্নাকাটি করবেন না। এর মধ্যে পৃথা দোকান থেকে চলে আসে। পৃথাকে দেখে ফাহাদ বলল, ওনাকে নিয়ে বাড়িতে যান। জি স্যার। ফাহাদ চলে যাওয়ার পরই প্রিয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। পৃথা বলল, বসের সাথে কি কথা বলছিলি রে? কথা বললাম কই, ঝগড়া করছিলাম। কি বলিস, স্যার ঝগড়া করে? কেন রে, তোদের কি মনে হয় তোদের বস দুধে ধোয়া তুলসী পাতা? এক নাম্বারের একটা বজ্জাত, প্রথম দিন থেকেই জীবনটা তেজপাতা বানিয়ে খাচ্ছে। পৃথা দুষ্টুমি করে বলল, সবসময় বস তোর সাথে যেন ঝগড়া করে বলতো? ভালোবাসার পূর্ব লক্ষণ নয় তো? প্রিয়ার মুখের বর্ণ পাল্টে যায় এবার। আনমনা হয়ে বলে, ভালোবাসা বলতে কোনো শব্দ নেই আমার জীবনে। লেট হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। চল। প্রিয়া গাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রুমের দরজা আটকিয়ে শুয়ে পড়ে। বুকের ভেতর অশান্তি হচ্ছে খুব। শোয়া থেকে উঠে বসে। এত কষ্ট কেন হচ্ছে? সারাদিনের ব্যস্ততায় সব ভুলে থাকে গেলেও রাতে কেন সব স্মৃতি এভাবে দুমড়ে মুচড়ে দেয়? রাতটা এত স্বার্থপর কেন? কেন এসব অতীত পিছু ছাড়ছে না? ভালো থাকার অভিনয় করতে যে খুব কষ্ট হয়, খুব। আলমারি থেকে ডায়েরি বের করে প্রিয়া। ডায়েরি লেখার স্বভাব ছোট থেকেই। জীবনের বেশিরভাগ ঘটনাই প্রিয়া ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। মাঝখানে বেশি কিছুদিন ডায়েরিটা লিখেনি প্রিয়া। পুরনো ডায়েরিটা দেখে আপুর একটা কথা মনে পড়ে যায়। আপু বলেছিল, ডায়েরির প্রথম মাঝখানে কয়েকটা পেজ পড়ি দম আটকে আসে প্রিয়ার। এই কষ্টগুলো এত অসহনীয় কেন? ডায়েরি না পড়ে এবার প্রিয়া লেখা শুরু করে। লিখতে লিখতে কখন যে টেবিলে ঘুমিয়ে পড়েছে খেয়াল করেনি প্রিয়া। ঘুম ভাঙে সকালে মায়ের ডাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। এত বেলা হয়ে গিয়েছে, ঠিক সময়ে যদি আজ পৌঁছাতে না পারি তাহলে বস আজ আমায় পাউডার ছাড়াই ওয়াশিং মেশিনে ধুবে। প্রিয়া তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। আলমারি থেকে কাপড় নিতে নিতে মাকে বলল, এত দেরিতে কেউ ডাকে? মারবো এক চর, সেই 7টা থেকে ডাকছি, তুই তো উঠিসনি ঘুম থেকে। প্রিয়া আর কিছু না বলে তাড়াতাড়ি গোসল করতে চলে যায়। সময় নেই বিধায় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির ভেতর থেকেই বোঝা যাচ্ছিল যে বাইরে বৃষ্টি হচ্ছে। আবার বাড়িতে এসে ছাতা নিতে হলো। মা পেছন পেছন গিয়ে বলল,
আজ তো হিজাবও পরলি না, খেলিও না, খাবারটা নিয়ে যা, ওখানে গিয়ে খাস। আর হিজাবও দিয়ে দিলাম, চুল শুকালে পরে নিস। তোর আবার হিজাব ছাড়া নাকি আনিজি লাগে। মা নামের এই মানুষটা কি করে যে এত খেয়াল রাখতে পারে। প্রিয়া শুধু একটা পার্স নিয়ে বের হয়েছিল। মা ভ্যানিটি ব্যাগ এগিয়ে দিল। ভ্যানিটি ব্যাগের ভেতর পার্সটা ঢুকিয়ে প্রিয়া অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 10:20 সবাই অফিসে এসে কাজ শুরু করে দিয়েছে। প্রিয়ার চেয়ারটাই ফাঁকা। ফাহাদ তার পিয়ে তুয়াকে ডেকে বলল, এই চেয়ার ফাঁকা কেন? কে আসেনি?